ফর্মে কি কি জিনিস থাকবে আর কি কি জিনিস থাকবে না, চলুন একটা একটা করে পয়েন্ট ধরে ধরে আমি বলতে থাকি, তাহলে আপনারাও বুঝতে পারবেন আর আমি আপনাদের খুব সহজে বোঝাতে পারবো। তো এই দেখো পেন্সিল, নোটবুক এ হাতে, পেন্সিল নয় পেন্সিল হাতে আছে কিন্তু সঙ্গে নোটবুক নেই, সঙ্গে রয়েছে অন্নপূর্ণা যোজনা এই ফর্মটা। চলুন একটু করে দেখানো যাক কি বলা হচ্ছে ফর্মে আর আসলে গুজবের সঙ্গে তার কোনো মিল আছে কি নেই। এইখানে প্রথম যে ফর্মটা আমি দেখাবো, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো ডাইরেক্টলি ফর্মে মাঝে মাঝে ফোকাস করার জন্য। প্রথম পাতা, আসছি প্রথম পাতায়। প্রথম পাতায় রয়েছে পারিবারিক পরিচয়, অর্থাৎ পরিবারের প্রধানের নাম কি পুরোটা লিখতে বলা হয়েছে। বেসিক যেগুলো, জন্ম তারিখ কি, পরিবারের প্রধানের লিঙ্গ কি, পুরুষ মহিলা না কে, অর্থাৎ ফ্যামিলির যে হেড অফ দ্য ফ্যামিলি, যদি কোনো বাড়িতে বাবা থাকেন, শ্বশুরমশাই থাকেন, হাজবেন্ড থাকেন, স্বামী থাকেন, তো তার সম্পর্কে একটু তথ্য জানতে চাওয়া হয়েছে। এবং আর কি বলা হচ্ছে, যদি ডিজিটাল রেশন কার্ডে পারিবারিক আইডি থাকে, ডিজিটাল রেশন কার্ডের তথ্য বলা হচ্ছে। পরিবারের সদস্য সংখ্যা বলা হয়েছে, দেখুন পাশে লিখে রয়েছে শুধুমাত্র সংখ্যা। ঠিকানা, স্থায়ী ঠিকানা, তার সঙ্গে যোগাযোগ নাম্বার, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক, অর্থাৎ তিনি আপনার স্বামী হন না আপনার বাবা হন না আপনার শ্বশুরমশাই হন, এইটুকু বেসিক তারিখ। এবং দেখুন কি বলেছিলাম প্রথম গুজব, যে ফর্মে নাকি যিনি অন্নপূর্ণা ভান্ডার যিনি নেবেন, যিনি আবেদন করছেন, তার নামটাই নাকি কোথাও নেই, তাই নাকি? তাহলে বলে দিই, এখানে 9 নম্বর পয়েন্টটা দেখুন, এইখানে রয়েছে পরিবারের প্রধান, সদস্য 1, সদস্য 2 করে করে পরিবারের সমস্ত সদস্য। পরের পাতায় চলে যাই যদি আমি, সদস্য 3, সদস্য 4, সদস্য 5, মোটামুটি 5 জনের পরিবারের একটা ফরম্যাট দেওয়া হয়েছে। ধরে নিন শ্বশুরমশাই, শাশুড়ি রয়েছেন, তার সঙ্গে ছেলে রয়েছে, ছেলের বউ রয়েছে এবং বাড়িতে একটা ছোট বাচ্চা রয়েছে, 5 জন মতো পরিবারের সদস্য রয়েছেন। অর্থাৎ শ্বশুর, শাশুড়ি, স্বামী, স্ত্রী এবং বাচ্চা, তার জন্য তাদের প্রত্যেকের নাম চাওয়া হয়েছে, প্রত্যেকের নাম চাওয়া হয়েছে। এবং পাশে একটা কলাম দেওয়া রয়েছে, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে কি। যদি বলেন হ্যাঁ তাহলে হ্যাঁ, যদি বলেন না তাহলে না, শুধু হ্যাঁতে টিক করতে হবে। পাশে লেখা রয়েছে বয়স 5 বছরের কম হলে আধার চিহ্নিত করুন, আধার এনে, আধারটাকে এনে লিখে দিন, সেটা চিহ্নিত করুন। অতএব এখানে পরিবারের কোন সদস্য, ধরুন 5 জন পরিবারের সদস্য, তার মধ্যে কোন মহিলা তিনি অন্নপূর্ণা ভান্ডার চাইছেন, তার পাশে গিয়ে শুধু একটা হ্যাঁতে টিক করে দিলেই তো লেটা চুকে যায়। আরে ভাই, শ্বশুর মশাই তো অন্নপূর্ণা যোজনা চাইবে না, স্বামী তো অন্নপূর্ণা যোজনা চাইবেন না, চাইবেন হয় শাশুড়ি আর না হয় বৌমা। তো দুজনের নামের পাশে নামটা লিখে অন্নপূর্ণা, দেখুন সাইডে আরেকবার ফোকাস করতে বলবো, এই যে সদস্যের নাম, জন্ম তারিখ রয়েছে, পরিবারের সঙ্গে সম্পর্ক রয়েছে, আধারের নাম্বার চেয়েছে, পাশে একটা হ্যাঁতে টিক করে দিলেই তো লেটা চুকে গেল। তাতে এত সমস্যা কোথায়? নাম নেই, নাম নেই, নাম নেই, তো এইগুলো কি রয়েছে তাহলে? আমার পরিবারে যারা চাইবেন অন্নপূর্ণা ভান্ডার, তাদের নামের পাশে আপনি কি অন্নপূর্ণা যোজনা চাইছেন? হ্যাঁ চাইছি, টিক, ডান। পরেরটাই আসি। এরপরের বিষয়, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের ব্যাংক অ্যাকাউন্ট। এবং দেখুন পাশে লিখে দেওয়া রয়েছে নগদ অর্থ স্থানান্তরের জন্য, অর্থাৎ আমি নগদে টাকা দেব, সরকার টাকা দেবে, তার জন্য অ্যাকাউন্ট ডিটেলসটা চেয়েছে। এবং প্রত্যেকেরই চেয়েছে, সেক্ষেত্রে পরিবারের প্রধান এবং প্রত্যেকের, যাতে সেই পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা সরকারের কাছে থাকে। কারণ অনেকেই অনেক ধরনের জালিয়াতি এর আগে করেছে, প্রত্যেকের অ্যাকাউন্ট নাম্বার চেয়ে নেওয়া হয়েছে, যদি কোনো কারণে মূল ব্যক্তির অ্যাকাউন্টে ট্রান্সফার করা গেলেও না, তো সেই ক্ষেত্রে যাতে বাকিদেরকে জানানো যেতে পারে। এরপরও হচ্ছে এপিক, ভোটার তালিকা অংশ নম্বর সহ এপিক নাম্বার, অর্থাৎ আপনি যে ভোটার আইডি কার্ড, আপনার বাড়ির অ্যাড্রেস রয়েছে, সেটা আপনার জানাতে নিশ্চয়ই সমস্যা নেই, আপনি জানিয়ে দিন। আপনারা জানেন নিশ্চয়ই, এর আগে লক্ষ্মীর ভান্ডারের সুবিধা যারা নিয়েছে, এমন অনেক ফেক নাম নিয়েছে যার পরিবার এখানে নেই, যে নামটার অস্তিত্বই এখানে নেই, যার পরিবারে না তো স্বামী আছে, না তো শ্বশুর আছে, না শাশুড়ি আছে, না সন্তান রয়েছে, তারাও এখান থেকে লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন এবং এখন তারা হাকিমপুর চেকপোস্টে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, তারা বাংলাদেশের বাসিন্দা। তো আমার যদি পরিবার থাকে, প্রত্যেকের ভোটার আইডি কার্ড থাকে, আমি তার নাম্বারটা এখানে মেনশন করব, সমস্যা কোথায়? এবার চলে আসি, এখানে বিভাগও একটা দেওয়া রয়েছে, অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল শ্রেণী, যে শ্রেণীগুলো রয়েছে, এসসি বা এসটি বা ওবিসি বা পিভিটিজি, সেগুলো রয়েছে। এবার
এখানে একটা প্রশ্ন হচ্ছে, সমস্ত নাকি সার্টিফিকেট জমা দিতে বলা হয়েছে। পাশে দেখুন লেখা, প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী শংসাপত্র, ক্রিমি লেয়ার শংসাপত্র ইত্যাদি, এগুলো আছে কিনা কোথাও বলা হয়েছে এখানে জমা দিন। যেগুলো জমা চাইবে পাশে লিখে দেওয়া থাকছে জমা দিন, আপনি শুধু টিক মার্ক করবেন। এসসি এসটি না ওবিসি না কি, শুধু টিক মার্ক করতে হবে। দেখুন নিচে লেখা রয়েছে সঠিক হলে টিক চিহ্ন দিন। কোনটা? রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি। আপনার পরিবারে কেউ রেশন পাচ্ছে কিনা, এই ফর্ম মানে একটা ফর্ম মানে এখান থেকে যাবতীয় তথ্য সরকারের থেকে কি কি আপনি জিনিস পাচ্ছেন, কি কি আপনার কাছে পেন্ডিং আছে, ভাবলে জানলে আপনার অবাক হয়ে যাবেন। অনেকেই জানেন শুধুমাত্র বিজেপি করার অপরাধে অনেক পরিবার রেশন পায়নি। অনেক দুর্নীতি হয়েছে এর আগেও, আগের সরকারের আমলেও। তো এবার এখানে খুব সহজ বিষয়, পরেরটা চলে যাই, যে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে। দেখুন এখানে হ্যাঁ না শুধু দিতে হচ্ছে, জাস্ট টিক মার্ক, কোনো পাশাপাশি কোনো কিছু লিখতে হচ্ছে না, কোনো কিছু, জাস্ট টিক মার্ক। এটা কার্ডের ধরন কি রয়েছে। এরপর চলে আসছে যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, অর্থাৎ সম্পদ। সেই যে সম্পদ নিয়ে, যে ইম্পর্টেন্ট কলামটা নিয়ে ইতিমধ্যে বিরোধীরা কোমর বেঁধে, মানে কিছু মানুষজন যারা ওই বললাম নেটে নয়, এই হেঁটে নয়, তারা নেটে থাকেন এবং ঘেঁটে থাকেন, তো তারা কনফিউশন তৈরি করেছে। সম্পত্তি জানতে চাইবে, খুব স্বাভাবিক সেটা। আপনি কোন বাড়িতে থাকেন, পাকা বাড়ি না কাঁচা বাড়ি, তিনতলা বাড়ি, বাংলো, নাকি সরকারের থেকে সুবিধা পাওয়ার আবাসের প্রকল্পের টাকা নিয়ে হাফ ঢালাই করা বাড়ি, সরকার জানতে চাইবে না। দেখুন বাড়ির ধরনে বলা হচ্ছে যে আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে। এবার আমার বেডরুম নিয়ে প্রশ্ন। এই প্রশ্ন স্বাভাবিক, কারণ পরিবারের সঙ্গে একটা ঘর থেকে যে পরিবার যে ধরনের স্ট্রাগল করে 3টে ঘরে, তাই নয়। এবার প্রশ্ন হচ্ছে, আমার বাড়িতে যদি 3খানা পাকা ঘর থেকে থাকে আমার গ্রামের বাড়িতে, তাহলে কি আমি অন্নপূর্ণা ভান্ডার পাবো না? নিশ্চয়ই পাবেন। কোথাও বলা যাচ্ছে এখানে অন্নপূর্ণা ভান্ডার পাবেন না। জানতে চাওয়া হয়েছে যাতে আপনি অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার পরও এমন না হয় কি আপনি সঙ্গে সঙ্গে হয়তো আবার আবাসের বাড়ির জন্য, প্রকল্পের জন্য আবার আবেদন করে বসলেন। সরকারের জানার অধিকার রয়েছে। এখানে দেখুন হ্যাঁ বা না। দ্বিতীয়ত হচ্ছে, পারিবারিক যদি জমি থেকে থাকে তার মালিকানা আছে কি, এখানেও হ্যাঁ বা না। পাশাপাশি কি কি মালিকানা বলতে কি বোঝাচ্ছে, মালিকানা কখন হয় ক্লিয়ার করে দিয়েছে এখানে সরকার। কোথাও জমা দিন লেখা নেই। রেজিস্ট্রেশনের কোনো নথি আছে কিনা, মিউটেশনের কোনো কপি আছে কিনা, আর আছে কিনা, হাল লাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি আপনার কাছে আছে কিনা, জমা দেওয়ার কথা বলা হয়নি। যদি কোথাও সন্দেহ প্রকাশ করা হয়, যদি কোথাও কনফিউশন হয়, তবে গিয়ে আপনি জমা দেওয়ার বিষয়টা আসছে। এগুলো মেনশন করা রয়েছে, এগুলো সঙ্গে আছে কিনা। রেজিস্ট্রেশনের নথি সর্বশেষ, আর জমির নথি। যদি আপনার কোনো রকম পারিবারিক কোনো গাড়ি থাকে তাহলে হ্যাঁ বা না। যদি গাড়ি থাকে তাহলে এটা রেজিস্ট্রেশন নাম্বার এবং তার মডেল নাম্বার এখানে উল্লেখ করতে বলা হয়েছে। কাগজ ধরে জমা করবেন, ফাইল নিয়ে দাঁড়িয়ে থাকবেন, চাওয়া হয়নি সেটা। এবার হচ্ছে পারিবারিক সদস্যদের স্বাস্থ্য বীমা জানার দরকার নেই সরকারের। এরপরে তো আসবে এখানে আয়ুষ্মান ভারতের সুবিধা আসবে। যদি সরকার জেনে নেয় যারা ইতিমধ্যেই বেসরকারি বড় বড় প্রাইভেট কোম্পানি থেকে স্বাস্থ্য বীমা করিয়ে বসে আছেন, আগের সরকারের বেশ কিছু পঞ্চায়েত প্রধান, কাউন্সিলর, তারা বড় বড় কোম্পানির লাখ লাখ টাকার ইন্স্যুরেন্স করিয়ে বসে থাকার পরেও তাদের স্ত্রীরা লক্ষ্মীর ভান্ডারের টাকার সুবিধা পেয়েছে। কেন পাবে আপনি বলুন? যাদের পরিবারে কোনো বীমা নেই, যাদের পরিবারে বীমার ক্ষেত্রে হয়তো সরকারি স্বাস্থ্য সাথীর ভরসায় তারা এতদিন ধরে ছিলেন, তাদের জন্য সরকার ভাববে না? নাকি যারা বিভিন্ন বড়সড় কর্পোরেট কোম্পানি থেকে লাখ লাখ টাকার ইন্স্যুরেন্স নিয়ে বসে রয়েছেন, তাদের পারিবারিকভাবে তাদের স্ত্রী, তাদের মায়েদের জন্য তারা অ্যাপ্লাই করে দিয়েছেন লক্ষ্মীর ভান্ডার, এবার অন্নপূর্ণা ভান্ডারের, তারা কি আদৌ পাওয়ার যোগ্য? সরকার না জানলে কে জানবে? কারণ টাকাটা তো আমার আপনার টাকা, ট্যাক্সের টাকা। অতএব এগুলো জানাটা দরকার যে টাকা কাদের কাছে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে আয় বা পেশা, খুব প্রয়োজনীয় পয়েন্ট, যে কোনো সদস্য আয়কর বা পেশাগত কর প্রদান করেন কিনা। দেখুন এখানে লেখা রয়েছে হ্যাঁ বা না। আবারও বলি, গুজব নাকি ডকুমেন্টস জমা করতে হবে, কিচ্ছু নেই এখানে, ব্ল্যাঙ্ক, কোনো কিছু জমা করতে হবে না। সরকার শুধু জানতে চেয়েছে আপনার শ্বশুরমশাইকে ট্যাক্স দেন, আপনার স্বামীকে ট্যাক্স দেন। একবারও বলা হয়নি যে তাহলে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাবেন না বা যোজনা পাবেন না। বেসিক ইনফরমেশন সরকার চাইছে জানতে। পরিবারের
সদস্যদের প্যান কার্ড যদি থাকে, দেখুন উপরেই লেখা রয়েছে হ্যাঁ, যদি হ্যাঁ হয় তাহলে নাম প্যান নাম্বার দিন, না হলে নাতে টিক করুন। এই যে না, টিক করে দিন। অহেতুক মানুষকে ভয় পাওয়াবেন না। কর্মসংস্থানের ধরন যেটা গুরুত্বপূর্ণ, যদি কাজ করে থাকে, কি কাজ করে থাকে, সরকারি কাজ করে, বেসরকারি কাজ করে, পরিযায়ী শ্রমিক, বেকার, জানতে হবে তো, সরকারকে জানাতে হবে তো যে কি অবস্থার মধ্যে। এবং দেখুন প্রত্যেকের আলাদা, পরিবারের প্রধানের কি অবস্থান, সদস্য এক তার কি অবস্থান, সদস্য দুই সে কি করে, কেউ হয়তো হাউস ওয়াইফ, কারুর বাড়িতে স্বামী দিনরাত নেশা করে পড়ে থাকেন, কোনো চায়ের দোকান আছে বসেন না, কোনো কাজ করেন না, চাকরির জায়গা থেকে ছাঁটাই করে দিয়েছে, সেটাও তো মেনশন করতে হবে। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, একটা বিষয় বুঝতে পারবেন। এবং এখানে কিন্তু কোথাও, এইবার দেখুন এখানে হচ্ছে মজার কথা, এতক্ষণ পর্যন্ত কোথাও কিন্তু পাশে পাননি কোনো জমা দেওয়ার কথা। এই প্রথম যখন এডুকেশনের কথা আসছে, কারণ এই সরকারের মিশন রয়েছে প্রত্যেককে শিক্ষিত করা, প্রত্যেকের কাছে যেন পড়াশুনোটা পৌঁছয়, তাই এবার পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্য শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। এইখানে রয়েছে প্রদান করুন। এতক্ষণ পর্যন্ত কিন্তু কোনো সার্টিফিকেট দেওয়ার কথা বলা হয়নি, এই প্রথম বলা হলো প্রদান করুন। এবার কে শিক্ষিত কে অশিক্ষিত কার সেটা মেনশন করতে হবে পরিবারের সবার। সরকারের জানার জায়গা রয়েছে যে এই পরিবারটা কি কি জিনিস সুবিধে পাচ্ছে প্রকল্প, এবং আদেও লেখাপড়াটা শিখছে কিনা, শিক্ষিতের হার বাড়ছে কিনা। মাথায় রাখবেন যে এই সরকারের প্রকল্পের সুবিধা দেওয়ার এই প্রথম কোনো গুরুত্বপূর্ণ প্রকল্প যার ফর্ম এই মুহূর্তে দেওয়া হলো। সরকারের কাছে কিন্তু এই মুহূর্তে কোনো ডেটা নেই, এবং এই যে তথ্য দিচ্ছেন এখান থেকে কিন্তু একাধিক প্রকল্পের জন্য পরবর্তী রুটম্যাপ করতে পারবে সরকার। এবার চলে আসছি সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, যা নিয়ে এখন অনেক কনফিউশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কোন সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর, স্থানীয় সংস্থা এগুলোর সঙ্গে যুক্ত রয়েছে, প্রাক্তন বা বর্তমান? এখানেও বলা হয়নি কি দেব না, জাস্ট জিজ্ঞাসা করা হয়েছে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন, এখানে বলা হচ্ছে দেখুন জমা দিন। আগে তো বলা হয়নি ব্যাংকের নথি জমা দিন, জমির দলিল জমা দিন, বলা হয়নি তো, এখানে বলা হচ্ছে জমা দিন। যার বাড়িতে কেউ পলিটিক্স করছে, পদাধিকার মানে সেই পদাধিকারী, তার ডিটেলসটা কিন্তু এই মুহূর্তে লাগবে। এছাড়াও বেসিক জিনিস, পরিবারের মোট আয়, বার্ষিক আয়। এবার অন্যান্য প্রয়োজনীয় নথি, যদি সিএ আবেদন করে থাকে তাহলে তার জন্য সেই আবেদনের একটা কলাম রাখা রয়েছে। এবং এখানেও দেখুন কোনো কিছু জমা দিতে বলা হয়নি, আরেকটা গুজবে পর্দাফাশ করলাম। সিএ সহকারে অন্যান্য জায়গায় যদি অ্যাপ্লাই করে থাকে কোথাও কোনো রকম ডকুমেন্টস জমা দিতে বলা হচ্ছে না, শুধু জানতে চাওয়া হয়েছে হ্যাঁ না না আবেদন করেছেন না করেননি। অন্যান্য ক্রেডিট কার্ড, যদি অন্যান্য কোনো ক্রেডিট কার্ড নেওয়া থাকে, কিষাণ ক্রেডিট কার্ড বা শিল্পী ক্রেডিট কার্ড, যদি কোনো ক্রেডিট কার্ড নেওয়া থাকে তার ডিটেলসটা চেয়েছে। এক্ষেত্রে শুধুমাত্র প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ দিন, অর্থাৎ কে দিয়েছে আপনাকে, ইস্যুটা কে করেছে, আগে সরকার করেছে, কেন্দ্র করেছে, কে করেছে, এটুকু সাহায্য করার জন্য সরকার রয়েছে। এখানে অধিকাংশই হচ্ছে টিকমার্কের খেলা, হ্যাঁ না দুটো টিকমার্কের জায়গা। এইবার হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, জানি ইতিমধ্যেই ওই নেটে থাকা লোকজনেরা মানুষকে ভয় পাইয়ে দিয়েছে। যদি আপনার নাম এসআইআর বাদ যায়, যদি আপনি ভোট দিতে না পারেন, তাহলে আপনি এবার অন্নপূর্ণা ভান্ডারও পাবেন না। এবার কি করবেন? ভোটও দিতে পারলেন না, অন্নপূর্ণা ভান্ডারও পাবেন না। খুব ক্লিয়ারলি লেখা দেখুন, যদি এসআইআর এ 2026-এর নাম বাদ পড়ে থাকে এবং যদি মামলাটি ট্রাইব্যুনালে থাকে, তাহলেও সেটা সেই ডিটেলসটাও দিন। কোনো রকমের নির্দেশনা নেই, কোনো কিছু জমা দিতে হবে না তার জন্য। শুধু বলতে হবে যে হ্যাঁ আমার নামটা বাদ রয়েছে, টিকমার্ক, শুধু টিকমার্ক। যদি হ্যাঁ হয় তাহলে মামলার বিবরণ, যদি না হয় তাহলে না, ব্যাস এইটুকু। এবার রয়েছে শিশু। শিশুর কি কাজ? একটা পরিবারের শিশু কোন স্কুলে পড়ছে, পড়াশুনো করছে কিনা তার হিসেব রাখবে না সরকার। পরপর তো আরো অনেক কর্মসূচি রয়েছে, সরকারি স্কুল থেকে শুরু করে মিড ডে মিল থেকে শুরু করে সেই শিশু সদস্যদের নাম পড়াশুনো করছে কিনা, করলে কোন জায়গায় করছে, এইটুকু শুধুমাত্র মেনশন করতে বলা। এবং তার সঙ্গে রয়েছে নিঃসন্দেহে যদি মাদ্রাসায় করে দেখুন এই অপশনও রয়েছে, স্বীকৃত মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা, যদি অন্যান্য হয় তাও মেনশন করতে বলা হয়েছে। এই জিনিসটার মধ্যে টিকমার্ক দিতে সমস্যা কোথায়?
আপনার বাড়ির ছেলেটি যদি মাদ্রাসায় পড়ে, যদি সরকারি স্কুলে পড়ে, এখানে টিকমার্ক দিতে আপনার সমস্যা কোথায়? সমস্যার কথা নয় তো। সরকার তথ্য চাইছে পরিবারের। এমন তো হবে না রাকিবুল শেখের মতো কেউ লক্ষ্মীর ভান্ডার যেরকম পাচ্ছিল অন্নপূর্ণা ভান্ডার পেয়ে চলে যাবে, তার পরিবারের ছেলেদেরকে সবাই খারিজি মাদ্রাসায় পাঠিয়ে দেবে এবং তারা ওখানে ট্রেন লাইনে খারিজি মাদ্রাসা তারা যাবে না, কারণ ক্লাস হয় না সেখানে। তারা রেল লাইনে তারা দাঁড়িয়ে থাকবে এবং যখন ট্রেন যাবে বন্দে ভারত পাথর ছুঁড়ে মারবে, তার পরিবার পেয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডারের সুবিধে। সরকার নজর রাখবে না? এতই সহজ? বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এটা তো হবে না। এই তথ্য সরকারকে জানাতে হবে। আপনি, আমি, আমরা সবাই জানাতে বাধ্য। এবং শিশুদের টিকাকরণের অবস্থান, যা অত্যন্ত জরুরি বিষয়। আকাশ থেকে পড়ছেন কেউ কেউ, ভ্যাকসিনেশনের সঙ্গে কি সম্পর্ক? সম্পর্ক নেই। যে ভ্যাকসিনের জন্য, যে টিকার জন্য দীর্ঘদিন ধরে সমস্ত শাসক দল লড়াই করে গেছে, সেই টিকার কাগজ আপনারা সাবমিট করবেন না? সেই টিকার আছে কি নেই সরকার দেখবে না। এবং যদি হ্যাঁ হয় তাহলে সেই টিকার কার্ড, সেই তারিখটার লাস্ট তারিখ, টিকার কার্ড কিন্তু আছে কিনা জানতে চেয়েছে। জমা করার কথা বলা হয়নি, এখানেও বলছি কোথাও প্রদান করার কথা বলা হয়নি, জমা দেওয়ার কথা বলা হয়নি। আছে কি নেই সেটা আপনাদের জানাতে হবে। যদি সরকারের ডাউট হয়, সরকার তখন আপনাদেরকে জিজ্ঞাসা করবে, কিন্তু এখন কিছু জমা দিতে হচ্ছে না। এবার হচ্ছে আপনি কোনো সরকারি প্রকল্পের সুবিধে ডিবিটির মাধ্যমে পাচ্ছেন কিনা, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার, তার মাধ্যমে পাচ্ছেন কিনা। কেন জানতে বলা হচ্ছে? সরকার নাকি ব্যাংকের সমস্ত তথ্য নিয়ে নিচ্ছে, ব্যাংকের সব ডিটেলস হাতিয়ে নিচ্ছে। আরে ভাই, যদি ব্যাংকের ডিটেলস না দেন, টাকাটা দেবে কোথায় সরকার? ডিবিটি মানে সরাসরি প্রকল্পের সুবিধা। এর আগে আপনার কোনো অ্যাকাউন্টে ঢুকেছে কিনা, যদি না ঢুকে থাকে তাহলে সেটা জানান, যদি ঢুকে থাকে তাহলে হ্যাঁ বা না বলুন। এই দেখুন লেখা আছে হ্যাঁ বা না, বলে দিন হ্যাঁ ঢুকেছে। কোন প্রকল্পের টাকা ঢুকেছে বলে দিন, কি সমস্যা এতে? অনেক লোকের তো প্রকল্পের টাকাই ঢোকেনি, যোগ্য হওয়া সত্ত্বেও, শুধুমাত্র বিরোধী দল করেছিল বলে। শেষ পাতায় চলে আসছি। লাস্ট একটাই ঘোষণা, যে আমি এই মর্মে ঘোষণা করছি যে ওপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান এবং বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। এই জিনিসটা করে এখানে স্বাক্ষর করে দেওয়া। যেগুলো যেগুলো দরকার সেগুলো দিলেন, যেগুলো দরকার নেই জমা দিন বলা নেই, সেগুলো জমা দেওয়ার দরকার নেই। এর মধ্যে এত কোথায় সমস্যা তৈরি হলো, এত কোথায় ভুল বোঝানো তৈরি হলো, যেখানে পুরোটাই টিকমার্কের খেলা এবং পরবর্তী প্রকল্পের জন্য এই ডেটা সরকারের ঘরে জমা করার বিষয়, সেখানে এত কনফিউশন কেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।